ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন এমন একটা পদ্ধতিতে ইংরেজি শিখতে যাচ্ছি যা আপনারা আগে কখনো দেখেন নাই। সেটা হচ্ছে আইপিএম। আই হলো ইন্টারন্যাশনাল, পি হচ্ছে প্র্যাকটিক্যাল, এম তে হয় মেথড। আইপিএম মানে ইন্টারন্যাশনাল প্র্যাকটিক্যাল মেথড। আসলে বর্তমান পৃথিবীতে গ্রামার ছাড়া ইংরেজি শেখার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, এই জন্য এখানে ইন্টারন্যাশনাল কথাটা যুক্ত করা হয়েছে। তো আমি দীর্ঘকাল যাবৎ ইংরেজি সহজে শেখানোর জন্য গবেষণা করে যাচ্ছি। তো এখন চেষ্টা করছি যে আপনাদেরকে কিভাবে গ্রামারের ঝামেলা এড়িয়ে সহজে ইংরেজিতে লিখতে বলতে সক্ষম করে তোলা যায়। তাই আসুন দেখি সেই পদ্ধতিটা কিভাবে। তো আমরা ইংলিশে কিংবা বাংলায় অ্যাকশন ভার্ব ব্যবহার করি। অ্যাকশন ভার্ব হচ্ছে যেই ভার্ব দিয়া বা যেই ক্রিয়া দিয়া কোনো কাজ করা বোঝায়। যেমন ধরেন করি, হাঁটি, লেখি ইত্যাদি। তো এই অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন ভার্ব আমরা বাক্যে এই অ্যাকশন ভার্ব যুক্ত চার ধরনের আমরা মানে চার ধরনের এই অ্যাকশন ভার্ব যেই বাক্যে আছে সেখানে আমরা চার ধরনের ক্রিয়া সম্পাদন হতে দেখি। যেমন এক নাম্বার হলো ধরেন এখনই, অচলমান ক্রিয়া। মানে এই ধরনের ক্রিয়াতে কাজটা এখন চলছে না, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র করার কথা বলা হয়। যেমন ধরেন আমি প্রতিদিন পত্রিকা পড়ি। যে এখন আমি পড়ার কথা বলতেছি, কিন্তু এখন আমার হাতে পত্রিকাও নেই আর আমি পড়ছিও না। এই জন্য এখনই অচলমান ক্রিয়া, মানে এই ক্রিয়াটা বা এই কাজটা এখন চলছে না। এ হলো এক নম্বর ক্রিয়া। দুই নাম্বার হলো ইচ্ছা পরিকল্পনা ক্রিয়া। যেমন ধরুন আমি ব্যবসা করব, এটা আমার ইচ্ছা বা পরিকল্পনা প্রকাশ পেয়েছে। তিন নাম্বার হলো চলমান ক্রিয়া। চলমান ক্রিয়া যেমন ধরুন আমি লিখছি। তাহলে চলমান ক্রিয়া, এটা বুঝা যাচ্ছে আমি এখন লিখছি। চার নাম্বার হলো সম্পূর্ণ ক্রিয়া। আমি লিখেছি। এখন আমাদের জানা দরকার এই চার ধরনের ক্রিয়া কিভাবে আমরা চিনতে পারবো। প্রথমেই ছিল এক নম্বরে এখনই অচলমান ক্রিয়া। উদাহরণ ছিল আমি পত্রিকা পড়ি। এই ক্রিয়া চিনতে পারবেন সহজে যে এই ক্রিয়ার শেষে কোনো স বর্ণ নাই। যেমন দেখেন পড়ি, এখানে কোনো স বর্ণ নাই। এরকম হাজার হাজার আমরা কথা বলতে পারি। আমি পত্রিকা পড়ি, আমি ভাত খাই, আমি ইংরেজি শিখি, আমি গরিবদের সাহায্য করি। তো এই ধরনের ক্রিয়ার শেষে কোনো স থাকে না। এলো এইভাবে আপনি চিনতে পারবেন যে এখনই অচলমান ক্রিয়ার শেষে স বর্ণ থাকে না। আর দ্বিতীয়ত ইচ্ছা বা পরিকল্পনা ক্রিয়া কিভাবে চিনব, এইটা চিনতে পারবেন শেষে ব বর্ণ থাকে। যেমন আমি ব্যবসা করব,
আমি একজন শিক্ষক হব, আমি বিদেশ যাব, আমি ভাত খাবো, এরকম ইচ্ছা বা পরিকল্পনা ক্রিয়ার শেষ অক্ষরটি ব থাকে। তারপরে 3 নম্বর হলো চলমান ক্রিয়া। চলমান ক্রিয়া বলতে কাজটি চলছে। তো এটা কিভাবে চিনবেন? চিনবেন শেষে স্ববর্ণ থাকে। এরকম এখনই অচলমান ক্রিয়াতে যেমন কোনো স্ববর্ণ থাকে না, কিন্তু এইটার বিপরীত হচ্ছে চলমান ক্রিয়া, মানে কাজটা চলছে, এটি কিভাবে চিনবেন? স্ববর্ণ থাকে। আর আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, যেই ক্রিয়া দিয়ে কাজটা চলছে বোঝায়, মানে চলমান ক্রিয়া বোঝায়, সেই স্ববর্ণের আগের অক্ষরে একার থাকে না। যেমন এখানে দেখেন স্ববর্ণের আগের অক্ষর হচ্ছে খ, এখানে কিন্তু একার নেই। আর সম্পূর্ণ ক্রিয়া হলো এটার বিপরীত, যে এইখানে সম্পূর্ণ মানে শেষ, কাজটা শেষ হয়েছে এটা বোঝায়। এখানে খেয়াল করেন, এখানেও স্ববর্ণ থাকে, কিন্তু স্ববর্ণের আগের অক্ষরে একটা একার আছে, একার আছে। তাহলে এই 4 ধরনের ক্রিয়া সম্পাদনের আমরা প্রত্যেকটাই চিনতে পারবো কিভাবে, এটা খেয়াল রাখতে হবে। এখনই অচলমান ক্রিয়া, মানে যে কাজটা এখনই চলছে না, এই ধরনের ক্রিয়া শেষে স্ববর্ণ থাকবে না। দ্বিতীয়ত ইচ্ছা ও পরিকল্পনা ক্রিয়ার শেষে ব বর্ণ থাকবে। তৃতীয়ত চলমান ক্রিয়া যেটা দিয়ে কাজ করা এখনই চলছে বোঝায়, যেমন আমি এখন লিখছি, এই যে লিখছি, এইখানে স্ববর্ণ থাকে এবং আগের অক্ষরে একার থাকে না। আর সম্পূর্ণ ক্রিয়া যেটা কাজটা শেষ হয়ে গেছে বোঝায়, সেইটা খেয়াল করবেন, সেখানেও স্ববর্ণ থাকে কিন্তু আগের অক্ষরে একার থাকে। তো এখন আমাদের এই 4 ধরনের ক্রিয়া আমরা কিভাবে বাংলা থেকে ইংরেজি করব সেটা আমরা জেনে নিই। তাহলে 1 নম্বর হলো এখনই অচলমান ক্রিয়া। এখানে আমি আগেই বলছি স নেই, স্ববর্ণ থাকে না। এখন এটা ইংরেজি করবেন কিভাবে? আমাদের এখন যেতে হবে ইংরেজি যে ক্রিয়ারূপ, বিভিন্ন ফর্ম, যেমন রাইট, রোড, রিটেন, রাইটিং, স্পিক, স্পোক, স্পোকেন, স্পিকিং। এরকম ইংরেজি যে ক্রিয়ারূপ, ক্রিয়া এরকম 4টা, প্রত্যেকটা ক্রিয়া বা ভার্বের 4টা রূপ রয়েছে। এখন আমরা এখনই অচলমান ক্রিয়া, যেই ক্রিয়ার শেষে স নেই, সেগুলো আমরা ইংরেজি করব এই প্রথম ফর্মটি দিয়ে, যাকে আমরা বলি ফার্স্ট ফর্ম। আর এটা হলো সেকেন্ড ফর্ম, এটা হলো থার্ড ফর্ম, আর এটা হলো ফোর্থ ফর্ম। তো আমরা এখনই অচলমান ক্রিয়া, মানে কাজটা এখন চলমান না, চলছে না, এই ধরনের ক্রিয়া যার শেষে স নেই, এটা আমরা সহজে ইংরেজি করে ফেলবো এই ফার্স্ট ফর্ম দিয়ে। যেমন আমি লিখি, আই রাইট, এখানে ফার্স্ট ফর্ম রয়েছে। আমরা কথা বলি, উই স্পিক। এভাবে হাজার হাজার ভাগ রয়েছে, আমরা হাজার হাজার বাক্য এইভাবে যেটা দেখবো যে শেষে স নেই, সেটাকে আমরা ইংরেজি ফার্স্ট ফর্ম দিয়ে ইংরেজি করে ফেলব। এরপরে আসুন দ্বিতীয়, ইচ্ছা পরিকল্পনা ক্রিয়া। এই ক্রিয়া আমরা চিনব, আগেই বলেছি ব থাকে,
এখন এটা ইংরেজি করব কিভাবে? এই যে উইলের সাথে ভার্ব ফর্ম বসিয়ে আমরা এটা ইংরেজি করব। আমি লিখব I will write. আমরা কথা বলবো we will speak। অর্থাৎ ইচ্ছা ও পরিকল্পনা, যে আমরা ভবিষ্যতে কিছু বা পরবর্তীতে কিছু করার কথা ইচ্ছা বা পরিকল্পনা করি, এই ধরনের ক্রিয়া শেষে আমরা ব দেখব। ব দেখলেই উইলের সাথে ভার্ব ফর্ম বসিয়ে আমরা ইংরেজি করে ফেলবো। এখন অনেকে বলতে পারেন যে শ্যালের ব্যবহার দেখা যায় অনেক ক্ষেত্রে, সেটা আসলে জটিল কিছু না। আজকাল বেশিরভাগই উইল ব্যবহার করা হয়, তবে আই আর উই হলে সেখানে আমরা শ্যাল ব্যবহার করতে পারি, তবে আমরা উইলও এখন সর্বত্র ব্যবহার করে ইংরেজি করতে পারি। এখন আসুন 3 নাম্বার হলো চলমান ক্রিয়া। এখন চলমান ক্রিয়ার আবার কয়েকটি প্রকার লক্ষ্য করা যায়। যেমন ধরেন এখনই চলমান। তাই এখনই চলমান ক্রিয়াটা যদি এখনই চলমান থাকে, তাহলে এটা আপনি কিভাবে চিনবেন? সেখানে যেমন ধরেন আমি লিখছি, এই যে আগে বলছিলাম যে এখনই চলমান, যে কাজটা দিয়ে বোঝায় আমি এখনই এই কাজটা করছি। যখন এই কাজের কথা বলতেছি বা ক্রিয়ার কথা বলতেছি, তখনই আমি এই কাজটা করতেছি। এরকম হলে ছ থাকে এবং ছয়ের আগের অক্ষরে একার থাকে না। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বের সাথে এই জিনিসটা মনে রাখতে হবে যে কাজটা এখন চলছে। হ্যাঁ, এটা চিনতে হবে ছ এবং ছয়ের আগের অক্ষরে একার থাকে না। এখন আমরা এই জন্য এটার চেনার উপায়টা আমরা লিখি ছ, আর ইংরেজি করব কিভাবে? ইজ আর, এই যে আমরা লিখেছিলাম রাইট, রোট, রিটেন, রাইটিং। হ্যাঁ, চতুর্থ ফর্ম, ফোর্থ ফর্মটা যেটা আইএনজি ফর্ম। যেমন আমি লিখছি। এখন এখানে পড়ার সুবিধার্থে আমরা এম লিখি নেই, আমরা করবো এভাবে। যেহেতু ইংরেজি ভাষা আমরা শিখবো, সেক্ষেত্রে চর্চা করতে হবে। এখনই চলমান ছ, ইজ আর ফোর্থ ফর্ম, এটা কমপক্ষে 20 বার পড়তে হবে। আমি লিখছি আই অ্যাম রাইটিং। অর্থাৎ ইজ আর ব্যবহার করে শেষে ফোর্থ ফর্ম লিখলেই এই ধরনের বাক্য ইংরেজি করা হয়ে যাবে সহজেই। আমরা কথা বলছি, উই আর স্পিকিং। যে এখানেও ছ আছে, ছয়ের আগের অক্ষরে একার নাই। এভাবে আমরা হাজার হাজার বাক্য লিখবো, দেখবো ছ আছে, ছয়ের আগের অক্ষরে একার নাই। এভাবে হলেই আমরা কি করব? ইজ আর এর সাথে চতুর্থ ফর্ম ব্যবহার করে আমরা ইংরেজি করে ফেলতে পারবো অতি সহজে। তবে পড়ার সুবিধার্থে এখানে এম যুক্ত করা হলো না। সাবজেক্ট যদি আই হয় তাহলে এম, আর সাবজেক্ট যদি সংখ্যায় একজন হয় তাহলে ইজ, আর সাবজেক্ট যদি সংখ্যায় একজনের বেশি হয় তখন আর হয়। যেমন সে লিখছে,
হি সেখানে সে লিখছে হলে হি ইজ রাইটিং, তারা লিখছে বললে দে আর রাইটিং। সুতরাং এটা অতি সহজ বিষয়। এখন চলমান ক্রিয়ার দ্বিতীয় নম্বরটা হচ্ছে এখনো চলমান ক্রিয়া। এখনো চলমান, এটা আমরা কিভাবে চিনতে পারবো? ধরে থেকে স, সকল চলমান ক্রিয়াতে এরকম স থাকবে। আর প্রথম চলমান ক্রিয়া ছিল এখনই চলমান ক্রিয়া, মানে এখনই কাজটা চলছে, এখনই চলমান, সেখানে শুধু ছিল স। আর এখানে এখনো চলমান, মানে আমরা অনেক সময় এরকম বলি না যে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো, এই কথা বলার পরে বোঝা যাচ্ছে যে সে আগে থেকে এখানে দাঁড়ানো। তো এই জন্য এখনো চলমান, তার মানে হচ্ছে আগে থেকে এখনো এই কাজটা চলতেছে। সেটা আমরা বাংলা বাক্য দিয়ে কিভাবে চিনবো? ধরে থেকে স থাকে। এটা ইংরেজি কিভাবে করব? হ্যাভ বিন এর সাথে ফোর্থ ফর্ম যুক্ত করে আমরা ইংরেজি করব। যেমন আমি সকাল থেকে পড়ছি, যে এখানে শেষে স বর্ণ আছে এবং আগের অক্ষরে এই পড়ছি। আগেই বলছি যে চলমান ক্রিয়াতে স এর আগের অক্ষরে একার থাকে না। এখানে পড়ছি প ডশিন্যরা স এর শিখেছি, এই স এর আগের অক্ষর ডশিন্যতে একার নাই। আবার আমি বলছি যে এই ক্রিয়া চিনতে হলে ধরে থেকে এরকম দুইটার যে কোনো একটা থাকে। হ্যাঁ, কখনো যাবত থাকে, হ্যাঁ যাবত আর ধরে একই, হ্যাঁ এই জন্য এটা লেখা হলো না ধরে থেকে। তো এই ধরে থেকে এই তিনটার যে কোনো একটা থাকবে, যে এরকম আমরা দেখতে পাচ্ছি থেকে আছে আর শেষে স আছে, আগের অক্ষর একার নাই। তাহলে আমি সকাল থেকে পড়ছি, এটা কিভাবে ইংরেজি করব? এই হ্যাভ বিন এর পরে ফোর্থ ফর্ম ব্যবহার করব। যেমন আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এরপরে তৃতীয় প্রকার চলমান ক্রিয়া হচ্ছে পূর্ববর্তী চলমান। এটা আমরা চিনব ছল। এই ধরনের ক্রিয়া আমরা ছয়ের পরে ল অক্ষর দেখব। যেমন আমি লিখছিলাম। খেয়াল করুন যে সবসময় এই চলমান ক্রিয়াতে ছ অক্ষর থাকে, কখনো শেষে থাকে কখনো মাঝে থাকে, এখানে মাঝে আছে। আবার এটা খেয়াল করতে হবে চলমান ক্রিয়াতে কখনো ছয়ের আগের অক্ষরে একার থাকে না, এই যে ক্ষয় একার নাই। আর পূর্ববর্তী চলমান ক্রিয়া, মানে পূর্ববর্তী বলতে কি বোঝায়? আমরা যা সাধারণত অতীত বলি, হ্যাঁ, কিন্তু এখানে আমি বিশেষ কারণে অতীত না বলে পূর্ববর্তী কথাটা ব্যবহার করলাম। তো এই পূর্ববর্তী চলমান ক্রিয়াতে ছয়ের পরে ল অক্ষর থাকে। কারণ কি? বাংলা বাক্যে সবসময় ছয়ের পরে ল থাকলে বুঝতে হবে যে এই কাজটা অতীতে সংঘটিত হয়েছিল। তো এই জন্য এটা আবার ব্র্যাকেটে রাখলাম। কারণ কি? ছ অক্ষর দিয়ে বুঝবো, ছ প্লাস ছয়ের আগের অক্ষরে একার নাই, এটা দিয়ে বুঝবো কাজটা চলছিল। আর ল দিয়ে বুঝবো যে পূর্বে চলছিল। তাহলে আমি লিখছিলাম, এটা ইংরেজি করব কিভাবে? হ্যাঁ, পূর্ববর্তী চলমান ক্রিয়া কিভাবে চিনবো? ছয়ের পরে ল অক্ষর থাকে, ইংরেজি করব ওয়াজ, ওয়ারের সাথে ফোর্থ ফর্ম ব্যবহার করব। যেমন আমি লিখছিলাম আই ওয়াজ
রাইটিং। আর যদি আমরা লিখছিলাম মানে সাবজেক্ট একের বেশি হয় তখন হবে উই ওয়্যার রাইটিং। এভাবে আমরা যখন কোনো বাক্যে শেষে দেখবো স আছে এবং আগের অক্ষরে একার না এবং ল আছে, সেগুলো আমরা ওয়াজ ওয়ারের পরে ফোর্থ ফর্ম ব্যবহার করে ইংরেজি করতে পারবো। এরকম হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা যাচ্ছিলাম উই ওয়্যার গোয়িং, আমরা খেলছিলাম উই ওয়্যার প্লেইং। হ্যাঁ, প্রত্যেকটাই দেখা যাবে যে ছয়ের আগের অক্ষরে একার না এবং ল, এরকম বাক্য খেয়াল রাখতে হবে। এজন্য পড়তে হবে পূর্ববর্তী চলমান স ল ওয়াজ ওয়্যার ফোর্থ ফর্ম, এটা কমপক্ষে 20 বার পড়তে হবে। এরকম বই থেকে এরকম বাংলা বাক্য লিখে ইংরেজি করতে হবে। এখন যেহেতু আমাদের এখন আমরা যাই চতুর্থ প্রকার ক্রিয়া রূপে যাই। চতুর্থ প্রকার ক্রিয়া রূপ হচ্ছে পূর্ববর্তী দীর্ঘ চলমান। এর আগে যে আমরা যে তৃতীয় প্রকার ছিল যে সেখানে ছিল পূর্ববর্তী চলমান, মানে পূর্বে কাজটা শেষ না হয়ে চলছিল, সেক্ষেত্রে ছিল চেনার উপায় ছিল স আর শুধু ল। এখানেও স ল থাকবে, তবে অতিরিক্ত থাকবে ধরে থেকে, কারণ এটা দীর্ঘ চলমান অনেক সময় ধরে চলছিল। যেমন আমি সকাল থেকে পড়ছিলাম, খেয়াল করুন এখানে থেকে আছে আর এই ছয়ের পরে ল বর্ণটি আছে। আর যেহেতু এটা চলমান ক্রিয়া মানে কাজটা চলছিল, এখানে এই কারণে মূল যে মৌলিক যে নিয়মের কথা বলছিলাম যে চলমান ক্রিয়াতে ছয়ের আগের অক্ষরে একার থাকে না, এই যে ডসিনাতে একার নেই, এটা সবসময় খেয়াল করতে হবে। ছয়ের আগের অক্ষরে একার না থাকলে এবং ছ থাকলে এটা চলমান ক্রিয়া, আর যদি এটার পরে ল থাকে তাহলে বুঝতে হবে যে পূর্ববর্তী চলমান ক্রিয়া মানে অতীতে চলছিল। এই জন্য এটা বোঝার জন্য কমপক্ষে 20-25টা বাক্য নিজে তৈরি করতে হবে। যেমন আমি সকাল থেকে পড়ছিলাম, আমি বিকাল থেকে খেলছিলাম, তারা 2 ঘন্টা ধরে পড়ছিল, আমরা 3 ঘন্টা ধরে ঘুমাচ্ছিলাম। এভাবে কমপক্ষে 20টা বাক্য এই নিয়মে ইংরেজি করে ফেলতে হবে এবং মুখে মুখে এই কথা বলতে হবে। কারণ আপনি যা শিখবেন সেটাই যদি মুখে বলার চর্চা না করেন তাহলে হাজার ইংরেজি যেন ইংলিশে কথা বলতে পারবেন না। আমাদের দেশে ইংরেজিতে অনেক ইংরেজি জানা লোক ইংরেজিতে কথা বলতে পারে না, কারণ তারা ইংরেজি মানে বলা চর্চা করে না, মানে স্পিকিং প্র্যাকটিস করে না। এই জন্য আপনি যাই শিখবেন সেটাই মুখে মুখে বলবেন, কাউকে না পেলে একাই বলবেন। তাহলে যতই আপনি বলবেন মুখ দিয়ে ততই আপনার ইংরেজিতে কথা বলার ফ্লুয়েন্সি বা দ্রুততা বাড়বে। এখন আমরা এটা ধরে থেকে সলা, এবং এটা ইংরেজি করবেন কিভাবে, হ্যাড বিন ফোর্থ ফর্ম। এই যে চলমান ক্রিয়া সবগুলোই ফোর্থ ফর্ম, মানে ভার্বের আইএনজি ফর্ম দিয়ে আমরা ইংরেজি করি। আমরা আইএনজি ফর্ম বললাম না, কারণ এই পদ্ধতিতে যেহেতু আমরা গ্রামার এড়িয়ে সহজে ইংরেজি শিখতে চাচ্ছি, এই জন্য এই পদ্ধতিতে আমরা একটু ভিন্নটা বলবো। হ্যাড বিন ফোর্থ ফর্ম, আমি সকাল থেকে পড়ছিলাম, আই হ্যাড বিন রিডিং। সিন্স এখন যদি আমরা বলি আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম,
আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 3 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং ফর 3 আওয়ার্স, আমরা বিকাল থেকে খেলছিলাম। উই হ্যাড বিন প্লেইং সিন্স আফটারনুন। এভাবে 20-25টা বাক্য এভাবে বাংলা লিখে ইংলিশ করতে হবে এবং সেগুলো আবার মুখে বলতে হবে, হয় একা না হয় অন্য কারোর সাথে। তাহলে লেখাও চর্চা হবে, বলাও চর্চা হবে। আমার এই সিস্টেম হলো এরকম যে এই পদ্ধতিতে কেউ চর্চা করলে রিটেন এবং স্পোকেন উভয় আয়ত্ত হবে একসাথে। চলমান ক্রিয়ার সর্বশেষ প্রকার হচ্ছে পরবর্তী চলমান, তব, যেমন আমি লিখতে থাকবো। এখানে একটা ত আছে, এটা দুইটা ক্রিয়া। এর আগে আমরা যেগুলো ক্রিয়া দেখছি সেখানে একটা ক্রিয়া ছিল লিখছি, যেমন 1 ঘন্টা ধরে লিখছি। এখানে দুইটা ক্রিয়া আছে, লিখতে থাকবো, এটাও একটা ক্রিয়া, এটাও একটা ক্রিয়া। প্রথম ক্রিয়ার শেষে আছে ত, এই জন্য লিখছি ত, আর শেষে আছে ব। তটা ব্র্যাকেটে রাখলাম এই কারণে, এই বটা পরবর্তী বা ভবিষ্যৎ বোঝায়, পরবর্তী কাজ করার নির্দেশ করে। আর তটা ব্র্যাকেটে রাখলাম এই কারণে যে এইটা দিয়ে বোঝাচ্ছে যে কাজটা পরবর্তী আমি করতে থাকবো, আমি লিখতে থাকবো। এটা ইংরেজি করব কিভাবে?